প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। দ্য অরোরা টাইমস কানাডা থেকে আমি সাখাওয়াত মুকুল। আজকে আমাদের অতিথি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। তিনি বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে আছেন এলডিপি প্রেসিডিয়াম মেম্বার ডক্টর নেয়ামুল বশীর। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ছাত্রদের নতুন দল গঠন এবং বিএনপির সঙ্গে ছাত্রদের নানান বিষয় নিয়ে এক মতানৈক্য তৈরি হয়েছে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনার ১ম এ কথা বলবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আপার কাছে আমরা জানতে চাইব যে আপা নির্বাচনকালীন পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ আসলে কেমন হওয়া উচিত? এর মধ্যে ছাত্রদের নতুন দল গঠনের কথা শোনা যাচ্ছে। ছাত্ররা কি নতুন দল গঠনের জন্যে এই নির্বাচন বা সংস্কার এসব বিষয় নিয়ে কোনো বিলম্বিত করছে কিনা? দেখুন, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ এবং জনাব কি নাম সাকাওয়াত মুকুল, আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা 5ই আগস্ট একটা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। মোটামুটি আমরা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারি এবং একটা 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 অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে, যে সরকারের মধ্যে দিয়ে বর্তমানে দেশ চলছে। এখন আপনারা জানেন যে আমাদের বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ছিল একটা আন্দোলন, যেটা হলো জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, আর যেটা একমাত্র ভোটের মাধ্যমে যেটা করা যেতে পারে। কারণ দীর্ঘ 16 বছর, আপনার 17 বছর এই দেশের জনগণ কোনো ভোট দিতে পারে নাই। কাজেই এই ভোটের চাহিদা অনুসারে যার যার সরকার জবাবদিহিমূলক সরকার যদি নির্বাচিত করতে পারে, তাহলে কিন্তু গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়। সে সরকার যে সরকারই হোক না কেন, তাদের মন মতো পছন্দসই নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন, যাতে করে প্রত্যেকে নিজের নিজের ভোটটা নিজে দিতে পারে, যেখানে কোনো ব্যালট বক্স ভর্তি করা হবে না, যেখানে কোনো সন্ত্রাস হবে না, যেখানে একজন তার নিজের মন মতো তিনি যাকে পছন্দ করেন তাকে ভোট দিতে পারে। এই ধরনের নির্বাচন বর্তমানে আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে। এখন এই নির্বাচন, যেহেতু আন্দোলনের পরে আমরা দেখতে পাচ্ছি, এই আন্দোলনের পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে কথাটা বলছেন সংস্কার, তারা যে সংস্কারের কথা বলছেন, আমরাও কিন্তু সংস্কারের কথা 2 বছর আগে বলেছিলাম আপনাদের কাছে। 2 বছর আগে সংস্কারের কথা বলেছি এবং সেই সংস্কার আমরা দিয়েছি, এবং সেই সংস্কারের কতটা কি হবে না হবে, এখন এখন যে প্রশ্নটা উঠছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রশ্ন এটা আসে না। তার কারণ যে কোনো যে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সংস্কার, যেগুলো প্রত্যাশা করা হচ্ছে, কিংবা এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে এখন, যে সংস্কার করে তারা নির্বাচন দেবে, এখন আমরা বলছি ন্যূনতম সংস্কার যেটা বর্তমান মুহূর্তে খুব বেশি প্রয়োজন, সেটা হলো প্রশাসন, আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগ। আপনার এটা হলো বর্তমান মুহূর্তে, এবং ইলেকশন কমিশন, এই কটা নির্বাচন, এই কয়টা সংস্কার যদি এই মুহূর্তে আমরা করতে পারি, তাহলে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো আশা করি। এবং সেই লক্ষ্যেতে আমাদের কথা চলছে এবং সংস্কার চলমান। আপনি যখনই মানে চলতে চলতে দেখবেন, আমি যে কথাটা আজকে বলেছি কালকে সে কথাটা তো নাও বলতে পারি, কালকে হয়তো আবার অন্য চিন্তাধারা, অন্য ভাবধারা আমার মধ্যে চলে আসতে পারে। সেই কারণে সংস্কার কিন্তু আমরা দিয়েছি। সেই সংস্কারের মধ্যে আমরা জানি যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেটা চাচ্ছে সেটার মধ্যে খুব একটা তফাৎ হবে না। কারণ আমাদের দেখলাম আমরা যে ওনারা যে শিক্ষক কমিশন করেছেন 6টা, তার মধ্যে কিছু কিছু সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, সেখানেও আমরা দেখলাম সংস্কার কমিশনের মধ্যে অনেকগুলি কিন্তু আমাদের সঙ্গে মিলছে। তার কারণ বর্তমান যুগের সঙ্গে আমাদের চিন্তাধারা বদলেছে, এবং এই চিন্তাধারার সাথে
জনগণের যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে, আর দীর্ঘদিনে যে দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন চলেছে, সেখান থেকে মুক্ত পাওয়ার জন্য যে চিন্তাধারা, সেটা এখন সকলে অনুভব করছে। এবং সকলে অনুভব করছে একটা জবাবদিহিমূলক, একদম ডেমোক্রেটিক গভর্নমেন্ট হোক, যেখানে জনগণ ভোট দিয়ে আনতে পারবে। এবং সেই তখনই এটা প্রতিষ্ঠিত হবে যখন জনগণ ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করবে। কাজে গণতন্ত্র, যে কোনো গণতন্ত্র পেতে হলে নির্বাচন অবশ্যই দরকার। সেই জন্য আমরা নির্বাচনের কথাটা বলছি, যে আপনারা ন্যূনতম সংস্কার করে, যতটুকু প্রয়োজন যৌক্তিক সংস্কার করে আপনারা নির্বাচনটা দিন। এটা হলো একটা দিক। আর বর্তমানে কিছু কিছু কথাবার্তা যেটা আসছে, আপনারা বলছেন যে ছাত্রদের, তরুণরা দল করছে, অবশ্যই তো দল গঠন করতে পারে। দল গঠন যে কেউ করতে পারে। সেই গঠন আহ, করা নিয়ে কারো কোনো আপত্তি থাকা উচিত না। যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু সেই গঠন নিরপেক্ষভাবে তাকে করতে হবে। রাজপথে গিয়ে তাদের নিজেদের ওয়েতে করতে হবে। এখানে একটা কথা বলা হচ্ছে যে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নিয়ে যেন কেউ কোনো দল না করে। এটাই হলো আসল কথা। এটা কোনো রাজনীতিবিদ এটা মেনে নেয় না। সেই দিকে হয়তো কিছু কিছু তরুণরাও তাদের তো অতিরিক্ত আবেগ থেকে কোনো কথা বলছে। আমরা যেটা বলছি হয়তো সবকিছু ওনার বোধগম্য হচ্ছে না, কিংবা ওদেরকে আমরা বোঝাতে পারছি না। সেই জন্য হয়তো কিছুটা কথাবার্তার একটু হয়তো কোনো কোনো সময় মনে হচ্ছে যে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি কিংবা দূরত্ব। সেটা আমি বলবো না। আমি বলবো যে আমরা জানি, কারণ এই সরকারকে সফল করতে হবে আমাদের সবাইকে। কারণ এই সরকার এত বড় একটা আন্দোলন, যেখানে ছাত্র জনতা বুকে রক্ত দিয়েছে, যেখানে আমাদের নেতা কর্মী 522 জন লোক খুন হয়েছে, আমাদের নেতা কর্মী, যেখানে আমাদের গুম খুন অত্যাচারে মানুষ নির্যাতিত হয়েছে, সেই আন্দোলনের ফল পরে আমরা কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। এটা আমাদের সবার মনের কথা। এবং এখন যে সরকারই আসুক না কেন, আমার মনে হয় সত্যিকার ভাবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, যদি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি সরকার আসে, তাহলে আমাদের গণতন্ত্র যেন ফিরে পাবো। আর আমাদের যে সংস্কার, দেশের রাষ্ট্র সংস্কার যেটাকে আমরা বলছি, যে রাষ্ট্র সংস্কারের সঙ্গে আমাদের নৈতিক কিছু সংস্কার হওয়া দরকার, আমার রাজনীতি স্বচ্ছ হওয়া দরকার। এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এগুলো আমাদের কাজের মধ্য দিয়ে এটা আসবে। আমি সেই কথাই বলতে চাচ্ছি, এর বেশি আর কি বলবো। ধন্যবাদ। জি। ও, সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। সরি, আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম ছিল। আপনার গতকালকের একটা কথা ছিল, রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার, কারো বাড়াবাড়ি বা হঠকারিতায় গণ-অভ্যুত্থানে বিসর্জন দেয়া যাবে না। আপনার কাছে এই প্রশ্নটা আমি আফাকে তার আগে কথা বলেছিলাম। আপনি আ আসতে দেরি হয়েছে যার কারণে আপার কথা শুনেন নাই। সেই কথাটার পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে চাই, আসলে এই বাড়াবাড়ি এবং হঠকারিতা কে করছে সাইফুল ভাই? সরকারে থাকা ছাত্র প্রতিনিধি, ৩ জন উপদেষ্টা, নাকি বৈষম্যবাদী ছাত্র নেতারা, নাকি বিএনপি? কাদের কাছ থেকে আসলে হঠকারি বা বাড়াবাড়িটা আপনি মনে করেন আসছে? আ আপনাকে ধন্যবাদ। আমি মাত্র যুক্ত হলাম। আ এখানে যারা শ্রদ্ধাভাজন আলোচকবৃন্দ, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই প্রথমবার মানে আপনার অনুষ্ঠানে আমার সংযুক্ত হওয়া। আমি আসলে ঢাকার বাইরে ছিলাম। জাস্ট বাসায় ঢুকে আপনার ল্যাপটপে এখন যুক্ত হয়েছি। আ গতকালকে আ আমি যে বক্তব্য দিয়েছি, আমি সবার উদ্দেশ্যে খানিকটা কথাটা বলা। কিন্তু এর ভিতরে বিশেষ করে বলতে পারেন যে সরকারের মধ্যে যারা
ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের বেশ কিছু কথা রাজনৈতিক মহলে মানে মানে ইদানিং অনেক বিতর্কের জায়গা তৈরি করেছে। তাদের যে শব্দ, যে ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা নাগরিক হিসেবে এটা আমাকে উদ্বিগ্ন করেছে, এটা আমাকে উৎকণ্ঠার মধ্যে এটা আমাকে নিয়ে গেছে। তারা 1/11 এর কথা তারা যেভাবে বললেন, কিছুটা বিএনপি বা বিরোধী দলকে ইঙ্গিত করে, সেটা আমি কোনো দায়িত্বশীল কথা বলে মনে করি না। আমার কাছে মনে হয়েছে এটা আবেগপ্রসূত বক্তব্য। কারণ 1/11 এর সময় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপিও সে ব্যাপারে মারাত্মকভাবে দলগতভাবে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সুতরাং আমরা সেই পর্যায়টা পার হয়ে এসে গত 15-16টা বছর একটা ফ্যাসিস্ট রেজিমকে জানবাজি লড়াই করে যে জমিনটা তৈরি হয়েছিল, একটা শেষ ধাক্কা দরকার ছিল। ছাত্র, তরুণ, শ্রমজীবী সাধারণ মানুষের সাথে রাজনৈতিক দল, সমাজের সকল অংশ যুক্ত হয়ে আমরা শেষ ধাক্কাটা দিয়েছি এবং তারপরে ফ্যাসিস্ট রেজিমের বিদায় হয়েছে। প্রথম বক্তব্য যে অভ্যুত্থানের এর মধ্য দিয়ে আবার একটা জাতীয় ঐক্যটা তৈরি হয়েছিল এবং এই ঐক্যটা যদি তৈরি না হতো তাহলে কিন্তু এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা এরকম একটা জাগরণ, এরকম একটা গণ অভ্যুত্থানটা সংগঠিত হতো না। সুতরাং প্রথমত এটার অংশীদারি হচ্ছেন সবাই, ছাত্র তরুণদের পাশাপাশি সাধারণ মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক এবং অভিভাবক থেকে শুরু করে সমাজের সংবেদনশীল গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটি অংশ। কিন্তু মনে হয়েছে যেন এখন অভ্যুত্থানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার দায়টা যেন আমার ছাত্র বন্ধুরা যেন এককভাবে যেন নিয়ে নিয়েছেন। এই জায়গাটা হচ্ছে বিব্রতকর, এই জায়গাটা খানিকটা আপত্তিকর। তাদের যে অসাধারণ উদ্যোগ, তাদের যে আন্দোলনের তৎপরতা, সেটাকে আমরা তো স্বাগত জানিয়েছি, তাকে আমরা স্যালুট করেছি এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বড় হয়ে উঠবেন, তারা রাষ্ট্র রাজনীতির দায়িত্বভার গ্রহণ করবেন, সমাজের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে নানা ক্ষেত্রে তারা বেরিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। ওই মাও সেতুংয়ের একটা খুব বিখ্যাত কথা আছে, বাংলাটা হচ্ছে এরকম যে আপনি প্রবীণের ঘাড়ে হাত রাখবেন, এটা উনি বলেছেন তরুণদের উদ্দেশ্যে। আর তারুণ্যের যে দীপ্তি, তার যে উদ্দীপনা, তার যে সৃজনশীলতা, তাকে আপনি কাজে লাগাবেন। তাহলে রাজনৈতিক দলগুলো তাদের যে প্রজ্ঞা, তাদের যে দূরদর্শিতা, সেটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। তাদের মধ্যে আমি বিনয়টা কম দেখছি, তাদের মধ্যে আমি দায়িত্বশীলতার কথাটা কম দেখছি। খুবই আবেগপ্রসূত কথা। যখন আপনি রাষ্ট্র রাজনীতি নিয়ে যখন কথা বলছেন, তখন সেটা অনেক বেশি দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এ সুতরাং সেই জায়গা থেকে আমি বিষয়গুলো বলেছি যে, যেমন তারা বললেন না যে, সংস্কারের নির্বাচনের আগে সংস্কার হতে হবে। এই একটা কথা তারা বললেন। দ্বিতীয়ত বললেন যে, ফ্যাসিস্টদের বিচারের আগে কোনো নির্বাচন নয়। দুটো কথাটা শুনতে হয়তো কিছুটা শ্রুতিমধুর, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে এই সরকারের তো সমস্ত সংস্কার করাটা তাদের দায়িত্ব নয়, এখতিয়ার নয়, তাদের ম্যান্ডেট তাদের নয় এটা। তারা সংস্কারের ভিত্তিটা তারা তৈরি করবেন, একটা ন্যাশনাল কনসেনসাস তারা তৈরি করবেন। বাকি গুরুত্বপূর্ণ সংবিধানের সংশোধন বলি, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী রাষ্ট্র সমাজের যে গণতান্ত্রিক অভিযাত্রা বা রূপান্তর, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট বা নির্বাচিত সরকার তারা এটাকে এগিয়ে নেবেন। কেউ বলেনি যে সংস্কার ছাড়া কোনো নির্বাচনের কথা। আমরা 5ই অগাস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা কোনো সংস্কার এজেন্ডা হাজির করিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরো 10 বছর আগে, গণতন্ত্র মঞ্চ বছর আগে, আর বিএনপির সাথে আমাদের যে যুগপথের যারা গণতন্ত্র মঞ্চ সহ আমরা 31 দফা হাজির করেছিলাম যে পুরনো জমানায় কেউ ফিরতে চায় না, যে ব্যবস্থা একটা ব্যক্তি একটা দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত করে, সেই ব্যবস্থার একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য রাষ্ট্র, সরকার, সংবিধান, প্রশাসন সহ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠান এই রূপান্তরের জন্য 31 দফা আমরা দিয়েছি। এটাকে বিবেচনার মধ্যে নেওয়া এবং এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের দায়ের জায়গা এটা। সুতরাং এটা বিবেচনার মধ্যে নেওয়া, এটাকে ভুলভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে যেন সংস্কার এবং নির্বাচন যেন দুটো আলাদা, দুটো যেন
মানে আলাদা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বিচারের প্রশ্ন। রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের পরে যে সবচেয়ে যে গণহত্যা এবার যেটা সংগঠিত হয়েছে, শেখ হাসিনা এবং তার রেজিমকে নিশ্চয়ই তার দায়-দায়িত্ব আছে, তাদের বিচারের প্রশ্ন আছে। আর ১৬ বছর তারা যে গুম, খুন, অপরাধ করেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন বাংলাদেশকে যেভাবে লুটের বাজারে পরিণত করেছেন, তার তো বিচারের প্রশ্ন আছে। এসব ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার রয়েছে। এখন এই সরকার কি, অন্তর্বর্তী সরকার কি বিচারের প্রক্রিয়া তারা কি সমাপ্ত করতে পারবেন? নিশ্চয়ই তার সুযোগ নেই। তারা কি করতে পারবেন? তারা একটা বিচারের প্রক্রিয়াকে একটা পর্যায় পর্যন্ত এটাকে তারা এগিয়ে নেবেন এবং এরপর থেকে এবং সম্ভব হলে কয়েকটা গুরুত্বপূর্ণ বিচারের প্রাথমিক পর্যায়ে তারা শেষ করবেন। আর এই বিচার যেনতেনভাবে করবারও কোনো সুযোগ নেই। এটা দেশের মানুষের কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও এই বিচার যেন স্বচ্ছতার, জবাবদিহিতার প্রশ্ন আছে। আবার খেয়াল করবেন, আবার এই বিচারটা আওয়ামী লীগের ব্যাপারে প্রতিশোধ, প্রতিহিংসার কোনো বিষয় নেই। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, তার জন্য বিচারটা হতে হবে। সুতরাং যেভাবে দুটো বিষয়কে নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে, পুরো উপস্থাপনাটা ভুল এবং এটা অন্যায়ভাবে ব্যাপারটাকে উপস্থাপন করা হচ্ছে, এই কথাটা দেশবাসীকে, রাজনৈতিক দলগুলো বারবার করে আমরা বলবার চেষ্টা করছি। সংস্কার বা বিচারের সোল এজেন্সি আমরা কাউকে দেইনি। এবার এই সোল এজেন্সিটা কাউকে আমরা দেইনি। এটা রাজনৈতিক দলগুলোর, আমাদের দায়িত্বশীলতার মধ্যে এটা, যেটা আমরা পুরনো জমানায় কেউ ফিরতে চায় না। সেই বিবেচনা থেকে আমি কথাগুলো বলেছি যে ক্ষমতায় থাকার সময় যখন আপনি কোনো কথা বলবেন, আবেগটাকে দরজার বাইরে রেখে তখন আপনি কথা বলবেন। আবার সরকারি থেকে যখন এই কথাগুলো বলা হয়, তখন এটা সরকারের নীতি কৌশল কিনা সেই প্রশ্নও কিন্তু উঠতে পারে। সুতরাং এই সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ, একটা নিরপেক্ষ সরকার। সুতরাং সরকারকে যদি মনে হয় বিশেষ কোনো অংশ, বিশেষ কোনো ছাত্র তরুণ বলি বা অন্য কোনো দল বলি, যদি তাদের কোনো পক্ষপাত কাজ করে, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। তাহলে সরকার বিতর্কিত হবে, সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং সেক্ষেত্রে আগামী নির্বাচনকে কেন্দ্র করেও সরকারের নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে। এমনকি এই প্রশ্ন উঠতে পারে, সরকারের যদি পক্ষপাত দেখা যায়, সরকারের অধীনে সত্যি সত্যি গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে কিনা, এই প্রশ্নও তো কিন্তু আসতে পারে। সেজন্য আমরা সরকারকে সতর্ক করেছি, কথাটা বলবার চেষ্টা করেছি, যেটা আমাদের সবার সমর্থিত সরকার। বিশেষ কোনো দলকে রাষ্ট্রীয় ছত্রছায়ায়, রাষ্ট্রীয় বাতাবরণে নেবার কোনো সুযোগ নেই। ছাত্ররা দল করতে চাইলে তাকে আমরা স্বাগত জানিয়েছি, তাকে আমরা অভিনন্দিত করি। নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন নিয়ে তারা দল করবেন, খুবই ভালো কথা। বরঞ্চ রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে তারা সহযোগিতার একটা পলিটিক্যাল ডিসকোর্সে যুক্ত হতে পারেন, এটা বরঞ্চ আলাপ আলোচনা করার প্রশ্ন। আপনি আমার প্রতিপক্ষ, মানে আপনি আমার শত্রু নন। আপনার সাথে আমার হয়তো কিছু প্রশ্নে পার্থক্য থাকতে পারে, আমরা আলোচনা করব, কথা বলবো। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার। আর আমি যেটা গতকালকে বলেছি, যে রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্যের সুতোটাকে ঐক্যবদ্ধ রাখা দরকার, সুতোটা যাতে ছিঁড়ে না যায়। তাহলে পরাজিত ফ্যাসিস্টরা, যারা প্রতিনিয়ত একটা নাশকতার চেষ্টা করছে, প্রতিনিয়ত যে কোনো ছুতায় তারা ফিরে আসার চেষ্টা করছে, এরকম সুযোগ কাউকে আমরা কিন্তু দিতে চাই না। আমি এটাই বলবার চেষ্টা করেছি। আজকে আমি যেটা বলে এই পর্বে কথাটা শেষ করব, আমি মনে করি যে সরকারের বরঞ্চ রাজনৈতিক দলগুলোর সাথে আরো বেশি ঘনিষ্ঠতা প্রয়োজন। প্রধান স্টেক হোল্ডার যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো, তাদের সঙ্গে বোঝাপড়া, যদি সম্পর্ক সমঝোতা থাকে, এমনকি সময় নিয়ে 2 মাস 4 মাস আগে পরে নিয়েও কেউ কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যদি বোঝা যায় অপ্রয়োজনীয় আপনি সময়টা দীর্ঘায়িত করছেন, প্রলম্বিত করছেন, তাহলে আপনার উদ্দেশ্য নিয়ে কিন্তু নাগরিকরা, রাজনৈতিক দল কিন্তু প্রশ্ন উত্থাপন করবে। এখন খুব গুরুত্বপূর্ণ সময়, আমি এটা বলে এই পর্বে শেষ করব। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। সিদ্ধান্তটা উত্তেজনাবশত নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় আমরা যে অর্জনটা, যদি আমরা একটু বাড়াবাড়ি করি, হঠকারী আচরণ করি, আমি বলেছি গতকাল, অর্জনটা কিন্তু বিসর্জনে পর্যবসিত হতে পারে। এই ঝুঁকিটা আমরা কেউ কিন্তু নিতে পারবো না। আমি আশা করি সবার নিশ্চয়ই বোধোদয় হবে এবং আমরা আলাপ আলোচনা করে আমরা এবছরের মধ্যে কবে নাগাদ আমরা প্রয়োজনীয় সংস্কার বলি, রূপান্তর বলি, পরিবর্তন বলি, সংস্কারের মধ্য দিয়ে নিশ্চয়ই একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যদি সরকার হাঁটতে পারে,
দেশের মানুষ সরকারকে ধন্যবাদ জানাবে, সরকারকে সাধুবাদ জানাবে। ধন্যবাদ। ধন্যবাদ কমরেড সাইফুল হক ভাই। আমরা আবার ফিরে আসছি আপনার কাছে। আমার এখনকার প্রশ্ন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব সাবেক সভাপতি কামালউদ্দিন সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, ২ টা প্রশ্ন আসছে। এ আ সেলিম আফা বলছিলেন যে প্রয়োজনীয় সংস্কার এবং সাইফুল ভাই বলছিলেন ৩ টা সংস্কার। নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন। সাইফুল ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আপনি কি মনে করেন এই যে ছাত্ররা ঘোষণা দিয়েছে আ আজকেও মানে আজকের দিনেও আ রিফাত রশিদ পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের সদস্য ঘোষণা দেন যে ফেব্রুয়ারিতে নতুন দল ৩ আসনে তারা প্রার্থী দিবে। এই যে তারা প্রার্থী বা নির্বাচন রাজনীতি তারা করতেই পারে। কিন্তু এইটা নিয়ে কি আসলে মূলত বিএনপির সাথে তারা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে কিনা ছাত্ররা? কারণ বিএনপি তো একটা প্রধান বৃহৎ একটা রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে। তারা বিএনপিকে কোনো হুমকি মনে করছে কিনা? ধন্যবাদ। সম্মানিত সকল আলোচককে আমি আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই আলোচনা করতে গেলে তো অনেক লম্বা আলোচনা। এখানে ৩ জন বিজ্ঞ রাজনীতিবিদ আছেন। আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের যে ৫ই আগস্ট হলো, যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হলো, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে যে যারা আজকে রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে স্বৈরাচার বিরোধী রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন পেশা, আমরাও কিন্তু আন্দোলন করেছি, বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করেছে, সব এবং ছাত্র জনতাও আন্দোলন করে সবাই মিলে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি। এবং এটা বাংলাদেশের ইতিহাসে যে কয়েকবার কতগুলি সুযোগ এসেছে তার একটা অন্যতম। আমরা এর আগেও অনেকগুলি সুযোগ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশ গণতন্ত্রহীনতার সম্মুখীন হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক মানে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং কখনো কখনো স্বাধীনতার সার্বভৌমত্ব ও হুমকির সম্মুখীন হয়েছে। এবং আমরা ৩-৪টা সুযোগ কিন্তু গত ৫৩ বছরে পেয়েছি বাংলাদেশ। কিন্তু এটা লাস্ট পেয়েছি আমরা ৫ই আগস্ট। মাত্র ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং এর মধ্যে যারা স্টেক হোল্ডার, যারা সবাই মিলে বিভিন্ন যার যার পর্যায় থেকে এই অবস্থানটা তৈরি করলো নতুন বাংলাদেশে, এদের মধ্যে গত ৬ মাসে আমরা দেখছি যে কিছু কিছু কথা, কিছু কিছু বিশেষ করে এবং যেটা আলোচনা ২ জন রাজনীতিবিদ আলোচনা করেছেন সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে এবং আইন শৃঙ্খলা সহ বিভিন্ন প্রশ্নে এমন সব কথা অবতারণা করা হচ্ছে, মনে হচ্ছে যেন অনৈক্য হচ্ছে। এবং আমরা মিডিয়াতেও কিন্তু দেখেন, আপনারা যদি খেয়াল করে থাকবেন, এই ধরনের সংক্রান্ত অনেক রিপোর্ট প্রকাশিত হচ্ছে, লেখালেখি হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু পছন্দ করছে না। একজন সংবাদ কর্মী হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশের মানুষ কি চায়, কারণ যারা রাজনীতি করেন তারা তো বাংলাদেশের মানুষের জনগণকেই চিন্তা করে রাজনীতি করেন। তো কাজেই নিশ্চয়ই ওনারা বড় সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝেন। কিন্তু এখানে কথাটা হচ্ছে, এটা কিন্তু আমরা চাই না যে ৬ মাসের মধ্যে বা ৬ মাস না, এটা যদি ১ বছর নির্বাচন ১ বছরের মধ্যে হয়, কখনোই আপনাদের যে ঐক্যটা রচিত হয়েছে, আপনারা দেখেন ১৬ বছর কিন্তু আমরা কিন্তু কথা বলতে পারিনি। আপনারা জেলে গিয়েছেন, আপনারা গুমের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর আপনার শিকার হয়েছেন। বা আমাদের সাংবাদিকরা আমরা লিখতে পারিনি, আমরা চাকরিচ্যুতি হয়েছে। এখনো শত শত সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক বেকার আছে। আমরা যেটা বলছি, এই যে সুযোগ তৈরি হয়েছে, এটা নিজের ব্যক্তিগত স্বার্থে বা কোনো দলীয় স্বার্থে বা কারো স্বার্থে কিন্তু এটা নষ্ট যদি করে ফেলি, বাংলাদেশ আবার কত বছর পরে সেই সুযোগ পাবে সেটা কিন্তু, কত রক্তের বিনিময়ে সেটা কিন্তু বলা হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দেখেন, গত ১৬ বছরে এই স্বৈরাচারী শাসনের আমলে আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এর মধ্যে বিদেশিদের বড় ধরনের হস্তক্ষেপ আমরা লক্ষ্য করেছি এবং যেটা আমরা সবাই জানি, সেই আলোচনা আমি যাচ্ছি না। বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, বাংলাদেশের মানে অস্তিত্বের প্রশ্নে, এই সব কিছুর মধ্যে আমরা বিদেশিদের কোনো না কোনো ভাবে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের ইন্টারভেনশন দেখেছি। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা মানতে পারি না এবং একজন সংবাদকর্মী হিসেবে আমরা মানতে পারি না। এবং আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের পার্শ্ববর্তী দেশ বেশ কয়েক মাস ধরে এই নতুন সরকার আসার পরে মিডিয়া ক্যাম্পেইন, প্রপাগান্ডা শুরু করে দিল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। তো কাজে আমি যে কথাটা বলতে চাচ্ছি, নির্বাচন হবে,
নির্বাচন নিয়ে তো নানা কথা হচ্ছে, সংস্কার নিয়ে কথা হচ্ছে, যেমন নির্বাচন, যেমন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল চায়, বলে যে ঠিক আছে একটা ন্যূনতম সংস্কারের পর নির্বাচনটা হোক, সেটা এই বছরের মধ্যে হয়ে যায়। একটা রাজনৈতিক দল হিসেবে তারা চাইতেই পারে, এটা তো কোনো আপত্তি, এবং অন্যান্য রাজনৈতিক দলও চায়, যেমন যা ওনাদের সঙ্গে যারা জোট আছে। আবার কেউ কেউ মনে করে হয়তো প্রয়োজনীয় সংস্কার, আসলে সবকিছু কিন্তু বেগ টার্ম, কিন্তু প্রয়োজনীয় সংস্কারের সময়সীমা কত, যদিও সরকারের পক্ষ থেকে এখন দেখা যাচ্ছে যে, এবং ইসির পক্ষ, যেমন ইসি আজকে চিফ ইলেকশন কমিশন একটা ব্রিফিং করেছে, আপনারা জানেন, উনি বলেছেন যে অক্টোবরের মধ্যে ওনারা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবে, খুব ভালো কথা। কিন্তু আবার এটাও বলেছেন যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তারা যে সুপারিশগুলি করেছে সেটা তাদের নির্বাচন কমিশনের সঙ্গে আপনার সাংঘর্ষিক। তো কাজে বিভিন্ন জায়গায় সংস্কার এবং নির্বাচন এগুলো নিয়ে নানা কথা হচ্ছে, এর মধ্যে 111-এর কথা চলে আসছে, এবং ছাত্ররা মনে করেন 3 জন ছাত্র উপদেষ্টা আছে, আমরা জানি। সরকারের থেকে যখন আপনি একটি কথা বলবেন, বা এবং সরকারের না থাকলেও যখন কথা বলেন, নিশ্চয়ই সেটা খুব দায়িত্বশীলতা পরিচয় দেওয়া উচিত, এটা আমরা সবাই মনে করি। কারণ 111 যেটা হয়েছিল 2007-এ, সেই 111-এর আপনার ধারাবাহিকতা কিন্তু 2024-এর 5ই আগস্ট পর্যন্ত চলেছে। আপনি দেখেন পরবর্তী পর্যায়ে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ সরকার, সেটা তো সে 111-এর ধারাবাহিকতা। কারণ সেই কারণে গত 17-18 বছর বাংলাদেশের মানুষ বাংলাদেশে কত পিছিয়ে গেছে, বাংলাদেশ যে কোন জায়গায় থাকতে পারতো সেই অবস্থানে নাই, সেটা আমরা জানি। কাজেই আমার অভিমত হচ্ছে একজন সংবাদকর্মী হিসেবে, এমন 6 মাস কিন্তু অনেক বেশি সময় না। আমরা তো 17-18 বছর ধরে এই সরকারকে সরাইতেই পারছিলাম না। এত মানে এত এত রক্ত, এত আত্মদান, এত রক্ত বিনিময় ছড়ায়। এই যে সুযোগটা এসে গেল, আমি মনে করি না যে নতুন ছাত্রদের দিয়ে নতুন রাজনৈতিক দলের কথা এসেছে। ছাত্ররা রাজনৈতিক দল করতেই পারে, এটা তো আমি এটা বলেছেন, রাজনীতিবিদরা বলেছেন যে এটা কোনো আপত্তি, স্বাগত জানাই। কিন্তু এই কথা তো এসেছে যে এটা যদি সরকারের থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, তাহলে তো সেটা ভিন্ন মেসেজ যাবে। কারণ এটা এই মেসেজ তো যেতে পারে যে বর্তমান যে ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, এটাকে একটা নিরপেক্ষ সরকার মনে করে, এবং সবাই আমরা সমর্থন করি, এখানে রাজনৈতিক দলগুলোই সমর্থন করে। কারণ নির্বাচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের এমন কিছু করা উচিত হবে না, বা তাদের কোনো মানে উপদেষ্টা বা তাদের সরকারের যে যারা যারা আছে করা উচিত হবে না, যাতে এই ধারণার জন্ম নেয় যে আগামী নির্বাচনটা, কারণ গত 16-17 বছর তো আমরা কোনো এই দেশের মানুষ তো নির্বাচন দেখে নাই, মানুষ তো মুখিয়ে আছে একটা সত্যিকারের নির্বাচন মানে অংশগ্রহণ করার জন্য। এবং প্রফেসর ইউনূস সাহেব কদিন আগেও বলেছেন, পরশুদিন, যে মানুষ যাতে নির্ভয়ে আপনার ভোটদান করতে পারে এবং একটু সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেটা তো বাংলাদেশের মানুষের কাম্য। কারণ মানুষ তো গণতন্ত্রের বাইরে আছে গত 17-18 বছর ধরে, সেটা একটা বিষয়। আমি মনে করি এই গণতন্ত্রকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য রাজনীতিবিদ সহ যারা ছাত্র জনসংখ্যা, এবং আজকে আসিফ নজরুল সাহেবের মানে আইন উপদেষ্টারও একটা স্ট্যাটাস আছে যে বিএনপির সঙ্গে যে ছাত্রদের যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা কাম্য নয়। আমাদের কথা হচ্ছে আমরা সবাই কিন্তু ভুক্তভোগী যার যার অবস্থান থেকে, রাজনীতিবিদরা যেরকম, আমরা সাংবাদিকরাও, এবং সবাই মানুষ তো বটেই। কাজেই আমাদের অনুরোধটা থাকবে, যারা সংস্কারটা করছেন বর্তমান সরকার, এটা তো একটা আসলে চলমান প্রক্রিয়া, এটা তো দীর্ঘদিন চলবে না। এটা ন্যূনতম বলতে যেটা মানে যেই যতগুলি সংস্কার করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, বাংলাদেশের মানুষও খুশি হবে, তারপরে এটা চলবে যে গভর্নমেন্টের। তারপরে মনে করেন নির্বাচনটা এমন ভাবে হতে হবে যাতে সবাই একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়, এবং সেই ইলেকশনে সবাই একটা ডেমোক্রেটিক আমরা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের মধ্যে দিয়ে আমরা এখন যে ব্যবস্থা আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমরা এগিয়ে যাব, এবং গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, যেটা ছিল না গত 15-16 বছর। কাজেই এবং বিচার বিভাগের স্বাধীনতা, যেটা আমরা গত 15-16 বছর আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা তো ছিল না। কোনো জায়গায় কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সবগুলি তো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তাহলে এবং অর্থনীতি তো মানে বিপর্যস্ত হতে হতে এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে এসেছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 10-এর নিচে নেমে গিয়েছিল, আপনারা জানেন। এবং যে তথ্য দেওয়া হতো তখন, সেটাও
ভুল তথ্য দেওয়া হতো। আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, আমাদের এতগুলি এজেন্ডা, এতগুলি বিষয়, এটা শুধুমাত্র সংস্কার, শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে কিন্তু আমরা কিন্তু করতে পারবো তাও না। কিন্তু আমি বলছি যে আমরা নির্বাচন করব, আমরা চাই, এবং এর মধ্যে এমন গ্যারান্টি থাকা উচিত যে আর কেউ যাতে কখনোই এবং কোনোভাবে ফেসিবাদী হয়ে উঠতে না পারে, সেটা আমরা সবাই বলি। এটা কিন্তু আমাদের কার্যে পরিণত করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে মাঝে মাঝে আমরা অনৈক্যের, যেটা আমাদের সাইফুল হক সাহেব সহ আমাদের সেলিমা আর রহমান সাহেব বা রহমান আপা বললেন, এমন কিছু করা নিশ্চয়ই উচিত হবে না আমাদের কাউরেরই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং ছাত্রদেরও, যে যার মাধ্যমে পতিত সরকার যারা চলে গেছে, তাদের বিচারের জন্য মানুষ মুখিয়ে আছে, তারা আবার ফিরে আসতে পারে। তারা কিন্তু সারাক্ষণই কিন্তু মানে সুযোগ খুঁজছে কিভাবে তারা ফিরে আসবে। আপনারা সেই সুযোগ যদি দেন, আমরা যদি সেই সুযোগ দেই, তাহলে আমরা এই দেশে আসলে বসবাস করতে পারবো কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট শঙ্কা আছে। তো কাজেই এবং কোনো কিছু জায়গায় যে ঐক্যটা আপনাদের ছিল, আমাদের সবার ছিল, আমাদের পেশাজীবীদেরও, সেই ঐক্যটা যে কোনো মূল্যে আমাদেরকে বজায় রাখতে হবে। কারণ দেখেন, আমরা স্বাধীনতার পর যে ৩-৪টি সুযোগ পেয়েছি, যদি আমরা যদি ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগটা পেয়েছিলাম, দেখেন ২০০৬ পর্যন্ত কোনো রকমে গিয়েছিল, এরপরে কিন্তু এটা বিপর্যস্ত হয়ে গেছে। এরপরে কিন্তু দেখেন ১৭-১৮ বছর কিন্তু আমরা বাংলাদেশের মানুষ টোটালি বিপর্যস্ত, রাজনৈতিক দলগুলো বিপর্যস্ত। কাজেই আমরা মনে হয় আমাদের এই ব্যাপারটাতে একেবারেই ঐক্যমত হওয়া উচিত, রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এবং অন্যান্য স্টেক হোল্ডার, যে এই জায়গায় আমরা যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর মূল্যে আমরা কিন্তু পদচ্যুত হব না, আমরা কিন্তু ইয়ে হব না, মানে আমাদের সেই জায়গাগুলো ধরে রাখতে হবে। সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন হতে পারে, গণতন্ত্রের প্রশ্ন হতে পারে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্ন হতে পারে, অনেক ইস্যুজ আছে। তো কাজেই আমরা যারা কথা বলছেন, রাজনীতিবিদ যারা আছেন, নিশ্চয়ই ওনারা বাংলাদেশের পরিচালনা করেছেন, অতীতে, ভবিষ্যতেও করবেন। ছাত্র জনতা যারা এখন রাজনীতি করতে চাচ্ছেন, তারাও হয়তো বয়সে তরুণ, তারাও যখন কথা বলবেন, মানে আমি মনে করি তাদেরও দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ আমরা কোনোভাবেই চাইবো না যে ঐক্যের মধ্যে ফাটল ধরে পতিত সরকারের এমন একটা সুযোগ তৈরি হয়ে যাক, তারা করে যাক, তখন কিন্তু আমরা সবাই কিন্তু আবার বিপর্যস্ত হবো। এটাই আমি ধন্যবাদ সবুজ ভাই। আমরা আবার আপনার কাছে আসছি গুরুত্বপূর্ণ এক প্রশ্ন নিয়ে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপার কাছে যাব, সেলিমা আপার কাছে যাব। আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এলডিপির প্রেসিডেন্ট মেম্বার ডক্টর নেয়ামুল বশিরের কাছে। এই যে ছাত্রদের বিষয় নিয়ে কথা উঠে আসছে, সাইফুল ভাইয়ের কথা আমরা অনেক কিছু শুনলাম, আপার কথা শুনলাম, সবুজ ভাই এই বিষয় নিয়ে কথা বললেন। আসলে ছাত্ররা কি চাচ্ছে? এই যে তারা নির্বাচন, তারা ক্ষমতায় থেকে ৩ জন ছাত্র প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারে থেকে তারা নির্বাচন চাচ্ছে। তাদের জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে যে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে পোস্ট গুলো দিচ্ছে, এগুলা কি সরকারের মধ্যে যে থেকে কি তারা এটা দিতে পারে কিনা, এবং তারা কি চাচ্ছে যদি তারা নির্বাচন করতে যায়, নতুন দল গঠন করতে যায়? আজকে আমরা একটা দেখছি, রিফাত রশিদ, সে একটা জায়গায় বলেছিলেন একটা সমাবেশে তাদের, যে ফেব্রুয়ারির মধ্যে তারা নতুন দল ঘোষণা করে ৩০০ আসন নির্বাচন দিবে। তারা কি আসলে এই যে সরকারের থেকেই কি তারা কি নির্বাচন করতে পারবে কিনা, অথবা তাদের পদত্যাগ করা উচিত কিনা এখনই, যদি নতুন দল গঠন করে? আর তারা ৩০০ আসনে প্রার্থী দিবে সেই উদ্দেশ্য নিয়ে কি তারা বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে কিনা, এবং যদি করে থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগ আবার ফিরে আসার সম্ভাবনা আছে কিনা? জি, আপনার সাউন্ড প্রবলেম করছে বশির ভাই। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। না, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি, আমি শুনতে পাচ্ছি এবার। আমাকে শোনা যায়? জি, এবার শোনা যাচ্ছে বশির ভাই। আপনার সাউন্ড সরে যাচ্ছে। আপনার সাউন্ড সরে আমাকে যাচ্ছে। কি শোনা যাচ্ছে? জি, এবার শোনা যাচ্ছে। আপনি বলতে পারেন।
না, আপনার সাউন্ড চলে যাচ্ছে। বশির ভাই, আমি আপনি সাউন্ড ঠিক করেন। আপনার কাছে আমি ফিরে আসছি। আপনার সাউন্ডের প্রবলেম। আমি আপার কাছে প্রশ্নটা রাখতে চাই। মানে আপনার কাছে আমি আমাকে শোনা যাচ্ছে না। এখন আপনার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে আলোচনা চালান। জি, এখন শোনা যাচ্ছে। বলতে পারেন। এখন বলুন, এখন আমরা শুনতে পাচ্ছি? এখন আমরা শুনতে পাচ্ছি। বশির ভাই, আচ্ছা, আমার প্রশ্নটা আমি আপার কাছে চলে যাচ্ছি। আমি বশির ভাইয়ের কাছে আবার আসছি। আপা, যে প্রশ্নটা ছিল যে আপনি আপনার বক্তব্য বলেছেন ছাত্ররা যদি নতুন দল গঠন করে, সেক্ষেত্রে কি ৩ জন ছাত্র প্রতিনিধি কি সরকারের থেকেই কি তারা নতুন দল গঠন করতে পারবে কিনা, এবং নাকি তাদেরকে এখনই পদত্যাগ করা উচিত? কারণ তাদের ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকেও একটা সমাবেশে তাদের একজন প্রতিনিধি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই তারা নতুন দল গঠন করে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেখান থেকে কি বিএনপির সাথে তাদেরকে দূরত্ব তৈরি করছে কিনা, এবং যদি সেটা করে থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগ আবার এই বর্তমান পরিস্থিতিতে মাঠে ফিরে আসার কোন সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ। আমরা দেখেন, আমরা একটা নিরপেক্ষ মানে একটা অন্তরীণ গভর্নমেন্ট আমরা তৈরি করি। আমরা আমরা সবাই মিলে এর সমর্থন দিয়েছি, যাতে নিরপেক্ষতা বজায় রেখে এই দেশের বর্তমান মুহূর্তে যা প্রয়োজন সে সংস্কার বলেন আর সমস্ত কিছু করে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য, দেশকে পরিচালনা করার জন্য। সেখানে আমাদের ছাত্র প্রতিনিধি আছে খুব ভালো, কারণ তারা এই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের জীবন বাজি রেখে তারা কাজ করেছেন। আমরা সেই জন্য তাদেরকে সবসময় আমরা যেমন অভিবাদনও জানাই, একই সঙ্গে তাদের হয়তো এই সরকারের থেকে তারা হয়তো ভেবেছে যে দেশের জন্য কিছু করতে পারবেন, সেটা তারা করতে চান, সেই জন্য তারা ঢুকেছেন। সেটা ঠিক আছে, সেদিক থেকে আমাদের কিছু বলার নেই। তবে একটা কথা, সরকারি থেকে যদি আমি নির্বাচন করতে চাই, তাহলে সেটা তো নিরপেক্ষ নির্বাচন হবে না। সরকারি থাকা থেকে যদি কিছু করার আওয়াজ উঠে আজকে, সেটা তো সেই স্বৈরাচারী সুর তো উঠে গেল। সেই ক্ষমতা লোভী একটা একটা সুর এখান থেকে তো জন্ম নিল। কাজেই তারা যদি দল গঠন করতে চায় অবশ্যই করতে পারে। সেটা বাইরে থেকে, বাইরে যারা আছে তারা করতে পারে, এবং তারা যদি মনে করে তারা থাকবেন, তাহলে তারা পদত্যাগ করে তারা করতে পারে। কিন্তু সেটা সরকারের থেকে কোনো মতেই নিরপেক্ষ নির্বাচন হতে পারে। সেখানে আবার আপনার সেই ফ্যাসিজম বলেন, কিংবা একটা আমার মনে হয় যারা প্রতিটি সরকার তাদের ফিরে আসা বলেন, সেইটা কিন্তু এখন বাঁচতেছে। কাজেই কথা বলার সময় আমরা আবেগের চোটে কিংবা একটু অহংকারে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু আমার মনে রাখতে হবে সারা বললেন সকল রাজনৈতিক দল, শ্রমিক, কৃষক, জনতা, সাধারণ মানুষ, দিনমজুর, সবাই কিন্তু সবাই কিন্তু এই যে দীর্ঘ 17-15 বছর আন্দোলন করেছে। এখানে কেউ বেশি করেছে, কেউ কম করেছে। হ্যাঁ, রাজনৈতিক দলের একটু তাদের দায়বদ্ধতা আছে বলে রাজনীতি দল প্রথম থেকেই, কারণ তারা জনগণের জন্য কাজ করে, জনগণের পাশে থেকে তাদের কাজ করতে হবে, সেই জন্য তারা কিন্তু প্রথম থেকেই সেই যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, যেখানে মানুষ কথা বলতে পারে, যেমন গণমাধ্যম থেকে শুরু করে সবকিছু, সেখানে আমরা কাজ করে গেছি এবং রাজনৈতিক দলগুলো কাজ করে গেছে, আন্দোলন করে গেছে। তাই নেই, তাই বলে এই নয় যে আমরা শুধুমাত্র এই জুলাই আগস্টের এই প্রতিনিধিত্ব করলাম বলে আমি আমি একমাত্র নেতা হতে পারবো, এই আমি শব্দটা যেন না আসে, এটা হলো আমার কথা। আমরা আমাদের মানে সারা বাংলাদেশের জনগণ মিলে যেটা করবে সেই সেই নির্বাচন চাই। কাজেই এখানে আমি মনে করি না কোনো রাষ্ট্রের মানে রাষ্ট্রের কোনো সহায়তা নিয়ে কেউ নির্বাচন করতে আসবে, সেটা কিন্তু ঠিক হবে না। আবার ফ্যাসিজম সেটাই ফিরে আসবে আমাদের মাঝখানে, আবার সেই একই একই অবস্থা হবে। কাজে গণতন্ত্রের জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলন তো আমরা চালিয়ে যাব। আমরা জানি কোনো রাজনৈতিক দল এটা চাইবে না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু তারা মত ভিন্ন থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু একটা আদর্শ, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য। এই যে কল্যাণমুখী চিন্তাধারা এবং গণতন্ত্রের জন্য, এই চিন্তাধারা সকল রাজনৈতিক দলের আছে এবং সাধারণ মানুষ সেটা চাইবে। তাই আমি মনে করি যে আজকে যে কথাটা উঠছে,
আমি যদিও বলতে চাই না, ছাত্রটা আমাদের সন্তান সম এবং তারও বেশি। তারা অনেকে উম, তারা অনেক কাজ অনেক, এবং একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের যতটা ক্রান্তিকাল যতবার গিয়েছে, প্রতিবারই প্রতিটি ক্রান্তিকাল আপনারা দেখেছেন ছাত্ররাই করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে, আপনার স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, 90 গণ আন্দোলন থেকে শুরু করে, প্রতিটি আন্দোলনে ছাত্রদের ভূমিকা অপরিসীম। তরুণরাই এদেশের সমাজ, এদেশের আগামী দিনের অহংকার। তারা নিশ্চয়ই দেশ চালাবে, তবে তারা নিশ্চয়ই আরেকটু চিন্তা ভাবনা করে দায়িত্ববোধ নিয়ে কথা বলবে সরকারের থেকে, এটাই আমরা আশা করি। এবং দায়িত্ববোধ নিয়ে দেশ কিভাবে চলবে সেই চিন্তা ভাবনা করে আজকে বাংলাদেশে এখন যে একটা সুর উঠেছে, কারণ আমরা এখানে সাইফুল সাহেব বললেন, সবুজ সাহেব বললেন, ঐক্যটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমাদের ঐক্য যদি এতটুকু ফাটল ধরে, তাহলে কিন্তু সেই ফ্যাসিজমের দিকে আমরা ফিরে যাব। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় দিয়েছেন। আমি যাচ্ছি আমার প্রশ্ন সাইফুল ভাইয়ের কাছে, কমরেড সাইফুল হক। সাইফুল ভাই, যে প্রশ্নটা আসলে বারবার আসছে ছাত্রদের বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। আপনি আমি গতকালকে আপনার বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনেছি মিডিয়াতে। আ এই যে ছাত্রদের সাথে তারা কেন বৈষম্য তৈরি করছে? বিএনপির সাথে তাদের দূরত্ব কেন তৈরি করতে যাচ্ছে? তাদের মাঝে কিন্তু আমরা আওয়ামী লীগের মতের কথা শুনতে পাচ্ছি যে, এই তাদের একজন মন্ত্রী বলে একরকম, আরেকজন বললে আরেক রকম, তাদের পর চিফ বললে আরেক রকম। কিন্তু এদের মধ্যে আমি তেমন আ বক্তব্য শুনতে পাচ্ছি। তাদের মাঝে কি ঐক্য নাই? নাকি তারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা মনে করে অন্য কোন শক্তিকে নিয়ে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে? আহ, আসলে এটাই জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত এই প্রশ্নটা আমাদের ছাত্র তরুণরা এটার ভালো উত্তর দেবেন। এটা তাদের এ ব্যাপারে আমরা হয়তো রাজনৈতিক চিন্তার দিক থেকে বা পর্যবেক্ষণ থেকে হয়তো আমরা কিছু মন্তব্য করতে পারি। একটা তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপিকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যে বিবেচনা করছেন, এটা তাদের গত কমাসের বক্তব্য, বিবৃতি বা স্ট্যান্ডের পয়েন্টের মধ্য দিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা যেসব কথাবার্তা বলছেন, অনেকখানি বিএনপিকে উদ্দেশ্য করে বলা। এটা যে কোনো রাজনীতি সচেতন মানুষ এটা তারা নিশ্চয়ই এটাকে উপলব্ধি করবেন। তো বিএনপি তো এখন বাস্তবে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল। আমি আগেও বলেছি বিভিন্ন সময় গত কবছরে যে এই উপমহাদেশে একটা দীর্ঘ সময়ের জন্য যে সমস্ত দল সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস, তার মধ্যে বিএনপির রেটিং মানে প্রায় সবার উপরে। একসময় ধরুন কমিউনিস্টরা, বামপন্থীরা যখন গোপনে ছিলেন, তখন তাদের উপরে অনেক হামলা আক্রমণ হয়েছে। ৭২ থেকে ৭৫ এরকম একটা সময় গেছে যখন বলা হয় যে শেখ মুজিবুর রহমানের প্রথম আমলে ৩০ থেকে ৪০ হাজার জাসদ, সর্বহারা পার্টি, বিভিন্ন বামপন্থী দলের নেতা কর্মীদেরকে ঠান্ডা মাথায় কিভাবে হত্যা করা হয়েছে। তো তারপরে বিএনপি আবার, তার মানে এটা হয়েছিল এই কারণের জন্য যে পতিত আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ফলে একটা দমন করে শাসন করো, নির্যাতন করে শাসন করো, গুম খুনের মধ্য দিয়ে তাদেরকে দমন করো, শাসন করো, তার মানে আপনার ধ্বংসের মধ্য দিয়ে আমার অস্তিত্ব নির্ভরশীল, এরকম আত্মঘাতী চূড়ান্ত একটা ফ্যাসিস্ট মনোভাব দ্বারা চালিত বলেই বিএনপি এরকম একটা অত্যাচারের শিকার হয়েছিল। তো সেই বিএনপির উদ্দেশ্যে যখন কথাটা বলা হয়, বা তার সাথে ধরুন আমরাও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, আমি নিজেও তো গত ১৬ বছরে ৮ থেকে ৯ বার আমি পুলিশি হামলার শিকার হয়েছি। আমরা হাসপাতালে গেছি কয়েকবার, থানাতে থানাতে ধরে নিয়ে গেছে ২ বার। এরকম অসংখ্য ঘটনা হাজার হাজার নেতাকর্মীদের জীবনে। তো আমরা ১৬ বছরের রাজনৈতিক দলগুলো জনগণের যে জানবাজি লড়াই, এটাকে হিসাব বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবং অতীতে আপনি ধরুন এখানেও যদি আমরা এক ধরনের দখলদারিত্ব দেখি, কর্তৃত্ব দেখি, তাহলে এটা কিন্তু খুবই বিপর্যয়কারী। যদি আপনি অন্যদের ভূমিকা, অন্যদের অবদান, অন্যদের আত্মত্যাগকে যদি আপনি অবমূল্যায়ন করেন, তাহলে আপনার ভূমিকাটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আর কি। আপনি, তার মানে তো এটা কোনো দায়িত্বশীল কোনো আচরণ এটা এটা হতে পারে না।
ছাত্রদের দিক থেকে আমি যেটা বলেছি, এ পর্যন্ত তাদের তৎপরতা হচ্ছে তারা প্রথমত সরকারের বাতাবরণের থেকে, ছত্রছায়া থেকে, প্রশাসনিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বহুমাত্রিক যে তৎপরতা, সেই তৎপরতাতে আপনি বুঝবেন একটা বাড়তি অনেকগুলো সুবিধা আছে, নানা মাত্রিক সুবিধাটা আছে, যেগুলো অন্য কোনো রাজনৈতিক দলের কিছু ব্যতিক্রম ছাড়া যারা এই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়ায় যারা কাজ করছেন, আমি নাম উল্লেখ করতে চাই না, তারাও প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকে তারা বেনিফিশিয়ারি হয়েছেন গত 5 মাস 5.5 মাসে। আমি এটার নাম উল্লেখ করতে চাই না, এটা অপ্রয়োজনীয় একটা বিতর্কের জন্ম দেবে। সে কারণের জন্য দেখবেন যে তাদের শব্দ ভাষা, তাদের আচরণটা এক ধরনের। তো এটা খেয়াল করবেন, মার্কসের একটা খুব বিখ্যাত বক্তব্য আছে যে মানুষের সামাজিক অস্তিত্ব তার চেতনাকে নির্ধারণ করে। আপনি যে বৈষয়িক অবস্থার মধ্যে থাকেন, সেটা আপনার চিন্তা ভাবনা, মনস্তাত্ত্বিকভাবে আপনার মানসিক পুনর্গঠনটা সেভাবে হয় আর কি। এজন্য দুর্ভাগ্যজনক, এজন্য ক্ষমতায় গেলে ক্ষমতার কেউ আর ক্ষমতার বাইরে কথাটা চিন্তা করতে পারেন না আর কি। ছাত্র তরুণরা আমি মনে করি তারা এই আমাদের যে নতুন যে প্রজন্ম, তাদের অপার একটা সম্ভাবনা আছে। এটা সত্য। ছাত্র তরুণরা তারা যেভাবে দেখেন রাজনৈতিক দলগুলো, সমাজ ভাবনাটার মধ্যে কিছু ভিন্নতা আছে, কিন্তু এই ভিন্নতাকে বাংলাদেশকে যদি একবিংশ শতাব্দীর উপযোগী যদি এগিয়ে যেতে হয়, ছাত্র তরুণদের ভাবনা চিন্তার সাথে, তরুণ প্রজন্মের চিন্তার সাথে রাজনৈতিকদের যে ভাবনা চিন্তা, রাজনীতি, উইজডম, তাদের যে দূরদর্শিতা, তার মেলবন্ধনটা করাটা খুবই জরুরি। তো সেই ধন্যবাদ জায়গাটা সাইফুল ভাই। আমার যে প্রশ্নটা ছিল আসলে একেবারে সুনির্দিষ্ট প্রশ্ন। আমি আপনার প্রশ্ন থেকে আমি যাব সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, আমি তার আগে এই প্রশ্নের আলোকে ডক্টর নিয়ামত আপনি বশিরের আপনি কাছে আমার যে প্রশ্ন আপনি ছিল সেটা আপনি আসলে আচ্ছা, আপনার সুনির্দিষ্ট, আমি যদি 1 মিনিটে বলি, আপনি আবার একটু উল্লেখ করবেন? আপনি আবার জি, একটু আমার বলবেন? আমার সুনির্দিষ্ট ছিল এই যে ছাত্রদের মধ্যে কি এখন আপনাদের বিএনপি সহ অন্যান্য সমমনা দলগুলো যারা আছে আওয়ামী বিরোধী, তাদের মতে যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েমটা, সেটা কি লক্ষ্য করছেন কিনা আপনারা? এই যে ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা উপদেষ্টা না, না, মণ্ডলীতে না, আছে? না, না, আমি ছাত্রদের মধ্যে এখনো একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে। আমি এরকম সহজ সমীকরণ করতে চাই না। আমি ছাত্র তরুণদের, তাদের আবেগ থাকে, স্বতঃস্ফূর্ততা থাকে। এখনো পর্যন্ত তাকে আমি সম্মান জানাতে চাই। তাকে আমি ইতিবাচকভাবে মূল্যায়ন করতে চাই। তবে প্রবীণ হিসাবে বা ধরুন রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় রাজনৈতিক দল বা যারা সিনিয়র রাজনীতিকরা আছেন, তারা কথা বলবেন, গাইড করবেন, পরামর্শ দেবেন। ছাত্ররা যদি দল করতে চাইলে আমি তো মনে করি শুধু আমরা না, বাংলাদেশের মানুষের জন্য একেবারে নতুন জায়গাটা তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক কি, আমি যেটা কথাটা বলেছি, মানুষ যদি বোঝে যে আপনি রাষ্ট্রীয় ছত্রছায়া এটা আপনি করছেন, তাহলে ছাত্রদের যেটুকু সম্ভাবনা, শুরুতে হোঁচট খাবে, শুরুতে প্রশ্নবিদ্ধ হবে, কারণ ইতিমধ্যেই তাদের ভাষা, শব্দ, আচরণের কারণের জন্য, তাদের 5.5 মাসের কারণের জন্য তাদের মধ্যে কিন্তু জনগণের বিভিন্ন অংশের সাথে তাদের একটা বিচ্ছিন্নতা কিন্তু তৈরি হয়েছে। এটা কিছুটা অস্থিরতার বহিঃপ্রকাশ কিনা, তাদের এই যে অনেকগুলো যে বাড়াবাড়ির শব্দ, অনেকগুলো অর্থহীন শব্দ, আমি কিন্তু উদ্বিগ্ন তাদের মধ্যে একটা অস্থিরতা, তাদের মধ্যে একদম নিরাপত্তাহীনতার জায়গাগুলো থেকে এরকম জায়গা কিনা, তারা নিশ্চয়ই এটাকে ভেবে দেখবেন। তাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়, আমরা কথা বলবো, আলোচনা করব। তারা আমাদের সমাজের, এখন তরুণ সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাদেরকে রেখেই, তাদেরকে গোটা পলিটিক্যাল এনভায়রনমেন্টে রেখে কিভাবে আমরা এগোতে পারি, আমি মনে করি সেই ডিসকোর্সটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, ছাত্র তরুণরা সে ব্যাপারে এগিয়ে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই। সঙ্গে থাকবেন। আমরা আসছি এলডিপির প্রেসিডেন্ট মেম্বার। আসলে ওনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেটা আমি আপার কাছে করেছিলাম। আ বশির ভাই, আসলে আপনি তো একটা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন। আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে করেন? কেন এই ছাত্ররা আপনাদেরকে বিরোধী মনে করছে এখনই? বশির ভাইয়ের নেটওয়ার্কের সমস্যার কারণে আমি সবুজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সবুজ ভাই, আমরা শেষ করে দিব আপনার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নটা জানতে চাইবো যে ইতিমধ্যে কিন্তু
সমমনা দলের বিভিন্ন পর্যায় থেকে কথা আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেখান থেকে প্রশ্ন আসছে যে বিএনপির আগের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের কোনো মিল নাই এবং বিভিন্ন দল থেকে প্রশ্ন আসে, জামাত থেকে আসে, জাতীয় পার্টি থেকে আসে। জাতীয় পার্টি যদিও সরকারের অংশীদার ছিল। সেক্ষেত্রে কেন ছাত্ররা আসলে হুমকি মনে করছে? একেবারে যদি আপনি এটা মনে করেন যে বিএনপিকে কেন হুমকি মনে করছে ছাত্ররা? না, বিএনপি কাকে হুমকি মনে করছে আমি বুঝিনি। বিএনপিকে কেন হুমকি মনে করছে ছাত্ররা? বৈষম্য বিরোধী ছাত্র বা সরকার? আসলে বিএনপি কে হুমকি মনে করছে কিনা পুরোপুরি সে ব্যাপারে আমি এখনো মানে আমি পরিষ্কার নেই, কারণে যে আসলে এটা তো বাস্তবতা যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো কাজেই দীর্ঘ পথ পরিক্রমায় তারা, বিশেষ করে গত 16-17 তাদের উপর যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন চলেছে, এর মধ্যে দিয়ে বিএনপি এখন একটা পরিণত দলে পরিণত। তো কাজেই এদেরকে কম্পিটিটর ভাবলেই তো আর এটা মানে কি বলে এটা 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 কোনো সঠিক ভাবা হবে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, ছাত্র জনতা তো অবশ্যই এই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব তারা দিয়েছে, তারা সেই মর্যাদা তারা পেয়েছে, পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যেটা মনে করি যে তারা যে রাজনৈতিক দল করতে চায় বা ফেব্রুয়ারিতে যেটা করবে, কোনো আপত্তি নাই। সেটা করবে একটা নিয়ম মাফিক করবে, সেটা আমরা অনেকবার এই কথা এখানে আলোচনা হচ্ছে। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করবে না, তারা, কারণ রাজনীতি করতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আজকে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়ও, কালকে তো এই যাদের পৃষ্ঠপোষকতা পাবে, কালকে তো তাদেরকে সাথে নাও পাইতে পাবে। তখন তো আলটিমেটলি জনগণের কাছেই যেতে হবে। কারণ আমরা যে পতিত স্বৈরাচারের কথা বলি, যে আওয়ামী লীগের মতো একটি দল, যেটা বলা হয় যে অনেক মানে বড় এক সময় খুব ঐতিহ্যবাহী দল, এটা অনেক আগের কথা, যাই হোক, সেই রাজনৈতিক দলটা এত ফেসিস্ট হয়ে গেল যখন দেখছে যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে, তখন আর গভর্নেন্স তারা আর করতে পারে না, তারা দেশ পরিচালনা, কারণ তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের মনস্তত্ত্বে তারা ফেসিবাদী চিন্তা। কাজেই ছাত্রদেরও উচিত হবে না বিএনপি সহ অন্যান্য যারা রাজনৈতিক দল, যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়ানো। আবার রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে ছাত্র জনতা এই এই মানে এই অভ্যুত্থানের কালমিনেট করেছে, এবং আমি মনে করি সবাই এই রাজনৈতিক দলগুলো এর অবদান ডেফিনেটলি আছে, তারা তো ফাইনাল স্টেজে তারাই নেতৃত্বটা দিয়েছে। কিন্তু এখানের মধ্যে যে রাজনৈতিক দলগুলিতে যখন তারা রাজনীতি করতে করতে তাদের যে একটা অভিজ্ঞতা, তাদের যে একটা মেধার যে ব্যাপার, রাজনীতির যে একটা বিকাশ তাদের মধ্যে ঘটে, রাজনীতিবিদদের, সেটা এখনকার যে তরুণ যারা আছে, যারা নতুন রাজনীতি দল, তাদের মধ্যে তো সেই অভিজ্ঞতা বলে, সেই চিন্তা চেতনার মানে মানে ইয়েগুলি তো এত পরিপক্ক হয় নাই। কাজে এখানে একটা সংমিশ্রণ দরকার, ঐক্যটা রাখার জন্য সংমিশ্রণ দরকার। ভবিষ্যতের বাংলাদেশের নির্বাচনটা কেমন হবে সেখানেও দরকার। সংস্কারগুলো কিভাবে হবে, আমাদের নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলি কিভাবে হবে, গণমাধ্যম কি হবে, বিচারের। এই জন্যই বলছি, এখানে কোন ধরনের হ্যাঁ যেটা বলা হচ্ছে, যে বারবারই বলা হচ্ছে যে তারা যেসব কথা বলছে, এগুলো তো আসলে আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই কথাগুলো আসলে বলা উচিত না। 16-17 বছর নির্যাতনের মধ্যে ছিলেন, 6 মাসের মধ্যে কেন এতটুকু ফাটল ধরতে হবে? সেটা তো গ্রহণযোগ্য না। এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করবে না এবং করছে না। ছাত্রদেরকেও আমরা বলবো, এবং তারা যদি সরকারের থেকে যদি রাজনীতি করতে চায়, সেটা তো মোটেই কেউ মানবে না, সম্মুখীন হবে না, এবং এটা কোনো শোভনও না। এবং এটা দিয়ে ভবিষ্যতে তারা অনেক দূর এগোতেও পারবেন। আমি যেটা বলছি, যে কোনো ধরনের ম্যানিপুলেশন ছাড়া আপনাকে যে কোনো কিছু সহজভাবে সঠিক পথে যেভাবে মানে আপনার গ্রামার মেনেই আপনাকে চলতে হবে। না হলে তো আপনার আমি যদি সিস্টেম না মানি, আমি যদি একটা সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে না যাই, যেটা জনগণ পছন্দ করবে, তাহলে তো আমার কোনো না কোনো সময় আমিও স্বৈরাচারী হয়ে যাবো, বেশিরভাগের আচরণ করতে হবে ক্ষমতা থাকার জন্য। সেই কথাই বারবার বলছি। কাজে এখানে বিএনপি কি তারা থ্রেট মনে করছে কিনা, এখানে থ্রেট মনে করার কিছু না। তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো অনেকগুলি দল থাকবে, প্রত্যেকেরই আলাদা আলাদা রাজনীতি থাকবে, কোনো আপত্তি নাই।
আপনি মত আপনি আলোচনা করবেন, তর্ক করবেন, বিতর্ক করবেন, এটাই তো গণতন্ত্র। তো কাজেই সেই জায়গায় কেন সমস্যা হবে আমি আসলে বুঝতে পারি না। সমস্যা তখনই হতে পারে যদি আমাদের মধ্যে, সেটা ছাত্রদের মধ্যে হোক, রাজনৈতিক দলের মধ্যে হোক, বা অন্য কোনো স্টেক হোল্ডারের মধ্যে হোক, আনসিন কোনো যদি কেউ থাকে, তাদের মধ্যে যদি ভিন্ন কোনো বাসনা থেকে থাকে, ভিন্ন কোনো চিন্তা থেকে থাকে, যেটা গণতন্ত্রের পক্ষে নয়, বাংলাদেশের জনগণের পক্ষে নয়, এবং 5ই আগস্টের যে অভ্যুত্থানের যে স্পিরিট সেটার পক্ষেও নয়। আমরা চাই 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থানের যেই চেতনা বলি, যেই ইচ্ছার মানে বাংলাদেশের মানুষ এই 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 পতনের এর মধ্যে, স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে যেটা বাংলাদেশকে দেখতে চায়, সেই বাংলাদেশটাকে পেতে হলে তো আমাদের অনেক সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। রাজনৈতিক দলগুলোরও কোথাও কোথাও ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ছাত্রদেরকেও স্যাক্রিফাইস করতে হবে। এটা কম্প্রিহেন্সিভ উদ্যোগের মধ্যে দিয়ে আমার মনে এগিয়ে যাওয়াটা সবচেয়ে বেস্ট হবে। সেখানে আমরা যেখানে যেখানে আলোচনা করতে হবে, যেটাই বলছেন, সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো, কারণ রাজনৈতিক দলগুলো তো বড় স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলোর মধ্যে সঙ্গে আলোচনা করতে হবে, ছাত্রদের সঙ্গে আলোচনা করতে হবে, সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সে সবকিছু নিয়ে। আমরা আগের চিন্তা থাকলে হবে না। এখন এখন কিন্তু 2025, এখন পৃথিবী অনেক দূরে চলে গেছে। বাংলাদেশে যে নতুন প্রজন্ম এসেছে, তাদেরও তো চিন্তা চেতনার মধ্যে নতুন চিন্তার বিকাশ ঘটেছে। তারা কি চিন্তা করে, তারা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়, সেগুলো রাজনৈতিক দলগুলোকে মানে ভাবতে হবে, এবং সেই পালস নিতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় সেই পালস বিভিন্ন এইজের ক্যাটাগরিগুলিকে তারা মানে মানে সিনক্রোনাইজ করতে হবে। যে আমার মূল কথাটা হচ্ছে, আমরা কোনোভাবে যাতে 24-এর গণ অভ্যুত্থানের এই সুযোগটা হাতছাড়া না করি। এই সুযোগটা হাতছাড়া না করার একমাত্র উপায় হচ্ছে অতীত ঐক্য। সরকারকে যাতে কোনো ধরনের সুযোগ না পায়, তাদের যেই অপকর্ম, তাদের যেই মানে মানে যেসব গণহত্যা থেকে শুরু করে যেসব মানে দেশ বিরোধী বলেন, গণতন্ত্র বিরোধী বলেন, সেটার জন্য বিচার হওয়া উচিত। বিচার খুবই দরকার, কিন্তু বিচার না হলে হবে কি, তাহলে কিন্তু এক্সাম্পল থেকেই যাবে যে এই ধরনের কাজ করেও পাওয়া যায়, কোনো না কোনো সময় তারা ব্যাক করে যাবে, কোনো না কোনো সুযোগের অপেক্ষা। কাজেই আমরা কেউ এক্সট্রিমিজমকে পার্সু করা উচিত। আমরা মুখে আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু ইন প্র্যাকটিস আমরা গণতন্ত্র করি কিনা সেটাও তো একটা ব্যাপার। কাজেই আমি এই জন্য বারবার বলি, আমরা তো নির্বাচন চাই, একটা 17, 18, 20 বছর ধরে কোনো নির্বাচন নাই। একটা নির্বাচন তো ডেফিনেটলি হতেই হবে। এটার মধ্যে ত্রুটি বিচ্যুতি কিছু থাকতেও পারে। অনেকগুলি নির্বাচন যদি সুন্দরভাবে হয়, তখন একটা ভালো সিস্টেম রিফাইন্ড হতে আসবে। আমরা একটা নির্বাচনের পরে বা 2টা নির্বাচনের এই প্রক্রিয়া যাতে নষ্ট না হয়, সেই বন্দোবস্ত বলি বা সেই ব্যবস্থাটা আমাদের মধ্যে রাখতে হবে। রাজনৈতিক দলগুলিকেও রাখতে হবে, ছাত্রদেরকেও রাখতে হবে। ছাত্ররা বয়সে তরুণ, তাদের দীর্ঘ সময় পড়ে আছে, কোনো অসুবিধা নাই যেটা বলতে। কাজেই এখানে রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা সেটাও কাজে লাগবে, এবং ছাত্রদের যে স্পিরিট, ছাত্রদের যে অবদান, সেটাও আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে মানে ইয়ের মধ্যে নেওয়া, মানে তাদের চিন্তা চেতনার মধ্যে নেওয়া উচিত। এখানে কোনো কনফ্রন্ট করা উচিত হবে। 6 মাস, যেখানে 18 বছর আমরা নির্যাতিত হলাম, 6 মাসের মধ্যে আমরা এমন কাজ কারোরই করা উচিত হবে না যে আমাদের এই পুরো জিনিসটা নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশ আবার বিপদগ্রস্ত। ধন্যবাদ সবুজ ভাই। আসলে আমাদের আজকে শো অনেক লং হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের সেলিমা রহমান আপার আরেকটা জরুরি মিটিং ছিল। তিনি যার কারণে আমাদের কাছে লিভ নিয়েছেন, এবং ডক্টর নেমুল বশির নেটওয়ার্কিং জটিলতার কারণে তিনি বারবার মানে কানেক্টিং হওয়ার চেষ্টা করছেন, পারতেছেন না। সবুজ ভাই আরেকটা বিষয় ছিল, আমরা বাড়াবো না, আমরা শো এখানে শেষ করে দিব। যে এই যে 6 মাস, অবশ্যই 6 মাসটা বাংলাদেশের জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দল আমার মতে 1 বছরও 1.5 বছর বা 2 বছর সময় দিতে পারত, যদি ছাত্রদের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি না হতো এবং তারা বাংলাদেশের বৃহত্তর রাজনীতি, আওয়ামী বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা প্রতিদ্বন্দ্বী না ভাবতো। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে সময় দিতে পারতো, তারা বিচার কার্যক্রম শেষ করতে পারতো বলে আমি মনে করি। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আমাদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এলডিপি প্রেসিডিয়াম মেম্বার ডক্টর নেমুল বশির,
কারিগরি জটিলতার কারণে তিনি বক্তব্য দিতে পারেন নাই। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথিদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এবং আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে আগামী রোববার। সে পর্যন্ত সঙ্গে থাকুন। আমাদের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। জি, শুভেচ্ছা। জি, জি, ভালো থাকুন।